আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আবারও নিয়ে এলাম বন্দি খাঁচার পাখি এই গল্পের 49তম পর্ব। সবার কাছে রিকোয়েস্ট থাকলো সম্পূর্ণ ভিডিওটি দেখার। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করুন আপনার কাছে কেমন লেগেছে গল্পটি, আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। বিধ্বস্ত মোনা পড়ে আছে ড্রয়িং রুমের সাদা ধবধবে ফ্লোরে। পাশের ছোপায় হাঁটুর উপর ভর রেখে মাথা চেপে ধরে বসে আছে একজন পুরুষ। স্তব্ধ, নীরব, কালা এবং জ্ঞান শূন্য হয়ে তাকিয়ে আছে নিচের দিকে। পুরুষদের নাকি কাঁদতে হয় না, তাই হয়তো পুরুষটি নিজের কষ্ট জর্জরিত চোখের জলটুকুও বিসর্জ দেওয়ার সুযোগ পেল না। কারণ কান্না করা তো মেয়েদের লক্ষণ। শৈশব কাল থেকে এই শিক্ষাই সমাজ পুরুষদের দিয়ে আসছে। কিন্তু বলা বাহুল্য, পুরুষ হবার আগে সে একজন মানুষ। তার মধ্যেও অসহায়ত্ব, কষ্ট, শোক সবই আছে। তবুও সে বুক ছিঁড়ে কাউকে দেখাতে পারবে না, মুখ ফুটে আর্তনাদ করতে পারবে না। শক্ত পাথরের ন্যায় চার চরিত্র হতে হবে। পাথরকে যেমন হাজার আঘাত করলেও একটু শব্দ করে না, নির্জীব, মৃত, অনুভূতি শূন্য। আমাদের সমাজ পুরুষকেও ঠিক এভাবেই দেখতে চায়। তাই তো এই মৃত জীব, অনুভূতি শূন্য মানুষটির কানে অন্য কারো আর্তনাদ পৌঁছায়নি, এমনকি তার আপনজনদের করোনা। কি আজব আমাদের সমাজ! মুনার দু গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। ঠোঁটের কাছে কিছু রক্ত বের হয়ে শুকিয়ে গিয়েছে। চোখে নোনা জল টইটুম্বুর, তবে তা বাস্তবিক দিক দিয়ে সত্য কিনা এটা নিয়ে কিঞ্চিত সন্দেহ। মুনার এই নোনা জলে ভরা দু চোখ দুটো কারো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে বলে মনে হয় না। তবে মোনারও সেদিকে আপাতত কোনো মনোযোগ নেই। সে তো ফ্লোরে বসেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এ কান্না কিসের জানা? রেনুর নীলুফারের মাথায় আজ ব্যাগ ধরে আছে। প্যাসেজটা বুঝি আবারও আপডাউন করছে। চোখে কেমন ঝাপসা দেখছে। পাশে বসে হৃদি আর অর্পিতা নীলুর হাত পায়ে মেসেজ করে দিচ্ছে। চন্দ্রা কিচেন থেকে ছুটে আসলো। এক গ্লাস লবণ পানি নিয়ে নীলুফারের সামনে ধরতেই কেমন টকটক করে পুরো গ্লাসের লবণ পানি এক নিঃশ্বাসে শেষ করে। কিছুটা ভালো লাগছে এখন তার, তবুও হাত পায়ের কাঁপুনি এখনো কমেনি। তাই অর্পিতা আর রিদিমাকেই ইশারা করলো নিজের রোমে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে কারণ একা কান্না দেখার মতো মানসিকতা এখন আর নেই। অর্পিতা আর রিদি তাই করলো। যাওয়ার আগে এক পলক নিজের ছোট ভাইটির দিকে একবার তাকালো। বুকটা কেমন ধক করে উঠল। অসহায়, কষ্ট হচ্ছে। বাইরের এই অসহায়ত্ব মুখটি দেখে কেন যেন এমন হলো, ভাবতেই গাটা রিরি করে উঠল। শয়ন কক্ষের দিকে অগ্রসর হতে গিয়েও থেমে গেল পাজোড়া। শক্ত কণ্ঠে ইমরানকে শোধরালো। এই মেয়েকে আমি এই বাড়িতে রাখতে পারবো না। তোমার যা খুশি করতে পারো, মন চাইলে সংসার করো, না চাইলে পরের কথাটা আর বলতে পারলো না নীলু। কিভাবে পারবে? নিজের ঘরেও তো মেয়ে আছে, কিভাবে বলবে পরের মেয়েকে ভ্যার করে দেওয়ার কথা? গলাটা ভরে উঠল। তবুও আবার নিজেকে সামনে নিয়ে বলল, সব তোমার ইচ্ছা, আমরা কেউ এখানে বলার কিচ্ছু নেই। কিন্তু এই বাড়িতে ও আর থাকতে পারবে না। মনে রেখো ইমরান, যে নারী একবার ধোকা দিতে পারে সে নারীর কাছে দ্বিতীয়বার বিশ্বাস আশা করাটা বোকামি। নীলুফার হলরুমে প্রস্থান করার কিছুক্ষণের মধ্যেই ইমরান উঠে দাঁড়ালো। কাঠ কণ্ঠে সামনে দাঁড়ালো, চন্দ্রার দিকে তাকিয়ে বলল, চন্দ্রা, ওকে বলো এক্ষুনি এ বাড়ি থেকে চলে যেতে। আমি আর এক মুহূর্ত ওকে আমার চোখের সামনে সহ্য করতে পারবো না। খুব শীঘ্রই ডিভোর্স পেপারটা পৌঁছে যাবে ওর কাছে। কোনো নাটক তামাশা ছাড়াই যেন সাইন করে দেয়। বলেই ইমরান দ্রুত কদমে নিজের রুমের দিকে চলে গেল। পিছন ফিরে মুনা আকুতি ভরা আর্তনাদ, কর্ণকহরে আসা শক্ত। আজ ইমরানের মোনার প্রতি বিন্দুমাত্র দয়া হলো না। ইমরান রোমে গিয়ে দরজা লাগিয়ে বসে পড়ল। ফ্লোরে চোখ দুটো টু ঝাপসা হয়ে গেল। বাধাগ্রস্ত নোনা জলগুলো আর কোনো বাধা মানতে রাজি হলো না। কষ্টের তীব্রতা একটু বেশিই ছিল বোধ হয়, তাই তো প্রবল বর্ষণের ন্যায় আজ ঝরেই যাচ্ছে। ইমরান কাঁদতে লাগলো। এমন মরণ কান্না আগে কেবল একবারই করেছিল, নিজের পিতার মৃত্যুতে। আজ এত বছর পর যেন পুনরায় কেউ কতটা তাজা করে দিল। ভালোবাসা হারানো কষ্ট অসহনীয়, কিন্তু মানুষটিকে থেকে পাওয়া ধোঁকা মরণ সমান। ইমরান আজ মরণ যন্ত্রণা ভোগ করছে। কেউ যেন ওর ক্ষতটা মনটাকে সূচ দিয়ে বারবার আঘাত করছে।
এত কেন কষ্ট হয়? সাফার মাত্রই বাড়ির সদর গেট দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল। পিনপিন নীরবতার মাঝে কারো আর্তনাদ বেশি এলো কানে। কারো আর্তনাদেও যে সুখ পাওয়া যায় তা আজ প্রমাণ হলো। এ যেমন মুনার আর্তনাদ সাফারের কর্ণগহ্বরে আঘাত করার সাথে সাথে একটা তৃপ্তকর হাসিও ফুটে উঠল সর্বমুখে। এজন্য পরম শান্তি। ধীর পায়ে এগিয়ে গেল। নেক্সট সিন কি হবে সাফার তাও জানে, তবুও ভাবখানি এমন তার আমি কি করে জানি রে ভাই, যা হবার হতে দে, আমার তাতে কি আবার আসে যায়। সাফারকে দেখেই মুনা ছুটে গেল সাফারের দিকে। সাফারকে স্পর্শ করার আগে হাত উঠিয়ে থামিয়ে দেয় মুনাকে। বেশ খানিক দূরত্ব রেখেই বিরক্তকর নয়নে মুনার দিকে তাকিয়ে ক্ষিপ্ত কণ্ঠে কিছু বলার থাকলে দূর থেকেই বলো। কাছে আসার চেষ্টা তোমার জন্য সুফলদায়ক হবে না মুনা। মুনা ছলছল নয়নে সাফারের দিকে তাকায়। প্লিজ সাফার, ইমরানকে একটু বোঝাও, ও আমার কোনো কথাই শুনতে চাইছে না। মানছি আমার ভুল হয়েছে, এবারকার মতো মাফ করে দিতে বলো প্লিজ সাফার। তুমি বললে ও শুনবে, আমি জানি। প্লিজ সাফার। যেমন কর্ম তেমনই তার ফল, এ কথা হয়তো তোমার ডিকশনারিতে ছিল না মুনা, পড়েছো বলেও মনে হয় না। যখন কর্ম করতে তোমার দ্বিধাবোধ কাজ করেনি তখন ফল ভোগ করতে এত রুষ্টতা কেন? দ্যাটস এ নট ফেয়ার। তুমি তোমার স্বয়ং কাজের ফল ভোগ করছো, এতে আমার বা আমাদের কোনো দোষ নেই। মুনা বলল সাফার প্লিজ আমার। মুনাকে এ কথা শেষ করতে দিল না, ফোন কেটে বলল সাফার দরজার ওদিকে। মুনা তুমি বের হবে নাকি আমি গার্ড ডেকে বের করব? চন্দ্রা এগিয়ে এসে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সাফারের চোখ রাঙানো দেখে এই ভয়ে দুকদম পিছনে চলে গেল। এমনি মানুষটিকে চন্দ্রা ভয় পায়, তার কথার অবাধ্য হওয়ার সাহস এখনো জন্মাতে পারেনি চন্দ্রা। বিধ্বস্ত মুনা সাফারের দিকে কিছুক্ষণ করুণ চোখে চেয়েছিল। হয়তো মুনা কোনো ক্ষুণ্ণ এক আশা এখনো জাগ্রত আছে, যার রেশ কমতে সময় লাগলো না। বাস্তবতা বুঝতে পেরে এলোমেলো পায়ে হাঁটা ধরল, উদ্দেশ্য বাড়ির চৌকাট পা হওয়া। এবার হয়তো চিরদিনের জন্য যে সাফারকে পাওয়ার জন্য ইমরানকে এত বছর ধোঁকা দিয়ে আসছিল, অথচ ভাগ্যের নির্মম পরিহাসে আজ না কপালে সাফার জুটল না ইমরান। নিজের হাতেই নিজের সাজানো সংসার ধ্বংস করে দিল মুনা। চন্দ্রা ভীষণ খারাপ লাগলো মুনার করুণ মুখখানি দেখে, কিন্তু কিছুই করার নেই। মুনা নিজের হাতেই সব শেষ করে দিয়েছে, যার খেসারত আজ ওকেই করতে হলো। চন্দ্রার মুখখানি ফ্যাকাশে দেখে সাফারের প্রচণ্ড বিরক্ত চেপে ধরল। এই মেয়ে মানুষ হবে না কোনোদিনও? এত কিছু জানার পরও মুনার প্রতি এত দরদ আসে কোথা থেকে? আজ এটাই দেখব। চন্দ্রা কাছে গিয়ে বাজকাই কণ্ঠে বলল কি দেখছো এমন করে? যাবে ওর সাথে? তোমারও কি এসব করার প্ল্যানিং আছে নি? এত দরদ আসছে কেন? চন্দ্র বলল কিসব বলছেন, আর আমি কেন যাবো ওর সাথে? সাফার বলল তাহলে এত কলিজা কেন পড়ছে তোমার ওর জন্য? আজব মানুষ আপনি, কলিজা পড়ার কি আছে? এমনি মনে হলো উনি অনুতপ্ত ওনার কাজে, আর কেউ অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা স্বয়ং তাকে ক্ষমা করে দেন। সাফার বলল তাই নাকি? তাহলে বলতো কখন যদি জানো আমি তোমার ক্ষতির কারণ, কষ্টের কারণ, যন্ত্রণার কারণ, কান্নার কারণ, মন ভাঙার কারণ, বেদনার কারণ হয়, তখন পারবে আমাকে ক্ষমা করতে? চন্দ্রা কিছুক্ষণ সাফারের দিকে তাকিয়ে স্থির নয়নে তাকিয়ে থেকে কিছু বোঝার চেষ্টা করল। হয়তো চোখের ভাষা, মনের ভাষা পড়া না গেলেও চোখের ভাষা পড়া সহজ, কিন্তু সাফারের চোখে তাকিয়ে চন্দ্রা কখনো সাফারকে পড়তে পারেনি। অদ্ভুত শক্তি এই ব্যক্তির মাঝে, নিজের চোখের ভাষাও পড়ার অনুমতি দেয় না কাউকে। লুকোচুরি করতে বেশ ভালোবাসে, এতটুকু তো জানতে সক্ষম হয়েছে সাফার সম্পর্কে। তাই চন্দ্রা কণ্ঠে কিছুটা নম্রতা রেখে সাফারের মুখ পানে নিজের দৃষ্টি স্থির রেখেই বলল অনুতপ্ত যদি মন থেকে করে থাকেন তাহলে আমিও ক্ষমাটা মন থেকেই করে ফেলব, সেটা হোক না মন ভাঙার মতো গুনাহ। সাফারও কিছুক্ষণ গভীর নয়নে তাকিয়ে রইল চন্দ্রার দিকে। কেন জানি ন্যায় অন্যায় সব ঠিক লাগে যখন এই যুবতীকে নিজের এত কাছে অনুভব করে। হঠাৎ চন্দ্রাকে কোলে তুলে নেয় সাফার। সাফারের কাণ্ডে চন্দ্রা হক চোখে যায়। আরে কি করছেন কি? সাফার বলল পেটের জ্বালা কমেছে। চন্দ্রা বলল অনেকটা। সাফার বলল আচ্ছা চলো তাহলে আমি চেক করে দেখি। চন্দ্রা বলল না না লাগবে না, প্লিজ নামান আমাকে, বাড়িতে সবাই আছে, কেউ দেখে ফেললে কি হবে আল্লাহ। সাফার বলল আজ যা হবার হবে, তুমি কি আজ আমার নিজের করে নেবে? ঘটনাটি আজ সকাল
ইমরান যখন নিজের কাজে মশগুল তখনই অফিসের পিয়ন একটা অ্যানভেবল দিয়ে যায়। অ্যানভেবলটি দেখে ইমরানের ভ্রুযুগল কোঁচকে ওঠে, কাপা ভেসে ওঠে চিন্তার ভাঁজ। এই সময় কে বা কারা অ্যানভেলপ পাঠিয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ নেই, কারণ অ্যানভেলপের দু পিঠা সাদা কলমের কালো দাগটি রেশমাত্র চিহ্ন নেই। কিছুক্ষণ ভেবে অ্যানভেলটি খোলার প্রয়োজন মনে করল। ভেতরে কয়েকটা মেডিকেল রিপোর্ট আর পেন ড্রাইভ ছিল। ইমরান আশ্চর্য বিমূঢ় না হয়ে পারল না, নিজেকে সামলিয়ে নিয়ে রিপোর্টগুলো হাতে নিল। ইমরানের পায়ের নিচে জমি যেন কেউ হাত করে কেচে সরিয়ে ফেলেছে। ওকে সামলাবারও সময় দেওয়া হলো না। রিপোর্টগুলো হাতে থেকে গসে পড়ে গেল ফ্লোরে, এলিয়ে পড়ল সাদা মেজুর উপর বিছানো গ্রিন কার্পেটে, যেখানে যেন কিছুটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে এই কাগজগুলো। ইমরানের মনে হচ্ছে কাগজগুলো নয়, ওর হৃদয়ের একটা অংশ, সন্তানগুলো ক্লান্তিহীন হয়ে ঘুমিয়ে আছে। পড়ে থাকা রিপোর্টগুলো বর্তমানে এটাই প্রমাণ করেছে বিগত 2 বছরে মুনা তিনটি বাচ্চাকে নিজের হাতে খুন করেছে। রিপোর্টগুলো মুনার অ্যাবর্শনের প্রমাণ। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে ইমরান কি করবে পারল না। নিজের সন্তানকে এভাবে মারতে পারে মুনা? নারী মানেই তো মায়ের জাতি। মুনার কি একবারও কষ্ট হয়নি নিজের অস্তিত্বকে নিজ হাতে বিলীন করতে? ইমরানের চোখ ধপ করে জ্বলে উঠল। না, কষ্ট হয়নি। লাস্ট অ্যাবর্শন কিছুদিন আগেই করেছে মুনা, কিন্তু অ্যাবর্শনের পরও মুনার চেহারার কোনো রকম আত্মগ্লানির ছাপ ছিল না। এ কেমন মেয়ে ভালোবেসে বিয়েছিলাম ইমরান আর ভাবতে পারল না। বুকটা ফেটে যাচ্ছে ওর। সন্তান হারানোর শোকে কাতর ইমরান পেন ড্রাইভটির কথা ভুলেই গিয়েছিল। কিছুক্ষণ পর নিজেকে কিছুটা তাতস্থ করে রিপোর্টগুলো একটা একটা করে তুলে নেয়। মুনার সাথে এ ব্যাপারে কথা বলতে হবে। কেন ওই জঘন্য কাজ করেছে একটিবারও কি আমার অনুমতি, আমার মতামতের প্রয়োজন মনে করল না? কাগজগুলো তুলে টেবিলের উপর রাখতে গিয়ে পেন ড্রাইভটি চোখে পড়ে। আরও কিছু কি জানার বাকি আছে মুনা সম্পর্কে? ভাবতেই মনটা মোচড় দিয়ে ওঠে। আর কিছু না ভেবে পেন ড্রাইভটি ল্যাপটপের সাথে অ্যাডজাস্ট করে। রাগে পুরো শরীর কাঁপছে ইমরানের। মুনার চরিত্রে এমন একটা জঘন্য রূপ আছে যা ভাবতে পারেন। চুপচাপ সব কিছু আবারও এনভেলপের ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তখন ইমরানের হাতে নিজের মেডিকেল রিপোর্ট দেখতে পেয়ে মুনা কিছুটা বিচলিত হয়ে পড়েছিল। কাপা কণ্ঠে প্রশ্ন করে, তুমি এগুলো কোথায় পেলে? ইমরান বলল, কোথায় পেয়েছি তা ইম্পর্টেন্ট না, রিপোর্টগুলো সত্য কিনা তা জানতে চেয়েছি। ইমরানের কণ্ঠ ছিল প্রচণ্ড ক্ষিপ্ততা। মুনা বুঝতে পেরেছিল আর সত্য স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এ পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।